আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকবার একটা গ্যাপ দিয়ে আবার আসলাম। আজকে একটা স্পেশাল ভিডিও আছে কেস স্টাডির। তো আজকে যে কেস স্টাডিটা আসলে স্পেশাল, কারণ এইটা আমি অলমোস্ট 5 থেকে 6 দিন টানা এই পিসিটা নিয়ে কাজ করছি, স্টিল এখনও করতেছি, ঠিক আছে। এবং এটা কাজ করতে যে কত জিনিসগুলো করছি, এই জিনিসগুলো একটা ব্রিফ করার চেষ্টা করব। আর এটা খুবই হাই এন্ডের একটা পিসি, তো এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর এখানে কেস স্টাডির পাশাপাশি আপনাদের কিছু পরামর্শ থাকবে, যারা একটু এক্সট্রা অর্ডিনারি হাই এন্ডের পিসিগুলো বিল্ড করেন, তারা কোন জিনিসগুলো মাথায় নিয়ে বিল্ড করতে পারেন এবং পিসিটা মেনটেনেন্স কীভাবে করতে পারেন। কারণ নর্মাল পিসি প্রবলেম হইলে আপনি নিয়ে আসলে নিয়ে গেলেন, খুব ইজি হয়, বাট এরকম হাই এন্ডে একটা পিসি হইলে এগুলো প্রবলেম হইলে খুব ঝামেলা পড়ে দেয়, যদি সেটা পিকুলিয়ার প্রবলেম হয়, ঠিক আছে। আর এই পিসিটা অলরেডি আমাদের এখানে আসছে, কিন্তু এর আগে এই যেখানে ওয়ারেন্টি আছে ওইখানে নিয়ে যে অনেক মানে 2-3 বার নিয়ে গেছে, কোনো সলিউশন হয় নাই। আলটিমেটলি কিছু ব্রিফ করতে পারে না ফাইনালি তাকে, কিন্তু তার প্রবলেম রয়েই গেছে, ঠিক আছে। তো সেই বিষয়ে হচ্ছে আজকে বিস্তারিত ভিডিও। আসেন, ভিডিওটা একটু বড় হবে যেহেতু কেসটা একটু জটিল ছিল। পিসি স্পেক হচ্ছে আপনার প্রসেসর Ryzen 9 7900X3D। এখানে র্যাম আছে 4টা, 16 জিবি করে, টোটাল 64 জিবি র্যাম। RTX এর কার্ড, এটা হচ্ছে PNI RTX 5080 ওসি সিরিজের একটা কার্ড। আর কুলার আছে থার্মোলাইটের। আর এটা হচ্ছে মাদারবোর্ডটা হচ্ছে আপনার MS-এর B850 গেমিং প্লাস ওয়াইফাই। আর কর্সারের হচ্ছে আপনার RM সিরিজের 850 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই আছে। আর ডিপ কুলার হচ্ছে আপনার ক্যাসিং। তো এটা যে ইউজার, উনি আমাদের প্রবলেম বলছে, উনি যখন গেম খেলে আপনার 3 ঘন্টা প্লাস এরকম হইলে স্ক্রিনটা ব্ল্যাক আউট হয়ে যায়, কিন্তু নেম লক ক্যাপস লকে লাইটটা জ্বলে, তখন আর ডিসপ্লেতে কিছুই আসে না। উনি পরে হচ্ছে পাওয়ার কেবল খুলে তারপরে আবার যদি অন করে, আবার উনি আরেক 3 ঘন্টা চালাতে পারে। তো আমাদের এখানে যখন নিয়ে আসছে, এখন আমরা তো ওই কন্টিনিউসলি 3 ঘন্টা গেম খেলা পসিবল না, স্বাভাবিক। তো আমরা যেটা করতে পারি, উদ্দেশ্য তো ছিল জিপিউতে লোড দাও, আমরা যে হ্যাভেনটা রান করে দিছি। আমরা হ্যাভেন রান করে দেওয়ার পরেও, কারণ একটা প্রবলেম যখন আমাদের কেউ এসে বলে, আমরা নিজেরা চেষ্টা করি প্রবলেমটা নিজেরা দেখার জন্য। কারণ আপনি যখন নিজে প্রবলেমটা দেখবেন, তখন আপনি একটা ওইটাকে ধরে কাজ করতে পারবেন। অনেক সময় হয় যে ইলেকট্রিক্যাল ফল্টের কারণে কিন্তু অনেক প্রবলেম হয়, এটা বাস্তব কথা ভাই। পাওয়ার স্ট্রিপ ভুল ব্যবহার, মানে নর্মাল পাওয়ার স্ট্রিপ ব্যবহার করার জন্য, বা আপনি যে বাসায় ব্যবহার করেন মানে ইউজ করেন পিসিটা, ওখানে ভোল্টেজ লো থাকার কারণে পিসিতে নানান সমস্যা হয়। তো আমরা চেষ্টা করি আমাদের এখানে যাতে প্রবলেমটা আমরা একবারের জন্য পাই। তো আমরা যেটা করছি, হ্যাভেনটা রান করে দিছি, তো দেখি যে প্রবলেম হয় না। কিন্তু ঠিকই 2.5 ঘন্টা প্লাস হয়েছে, ফট করে হচ্ছে আপনার স্ক্রিনটা ব্ল্যাক আউট হয়ে গেলো। পরে আমরা এইভাবে রাখছি, ঠিক আছে। রাখার পরে দেখলাম স্ক্রিন তো ব্ল্যাক আউট, নেমলক ক্যাপস থেকে লাইট জ্বলতেছে। পরে দেখলাম যে 5-6 মিনিট পর অটোমেটিকলি পিসিটা রান হয়েছে, কিন্তু টোটালি রিস্টার্ট অবস্থায় আছে। তো এই হচ্ছে এটার প্রবলেম। এখন আপনিই বলেন, আমি কিন্তু টাইমিংটা আবারও বলতেছি, মানে 2.5-3 ঘন্টার পরে যায় স্ক্রিনটা ব্ল্যাক আউট হবে, এর আগে আপনার হবে না, ঠিক আছে। আমরা যতবারই টেস্ট করছি এইটাই প্রবলেম পাইছি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করি, আমাদের এখানে যে পিসি আসলে আপনারাও এটা করবেন। দেখেন, আমাদের যে বা আমি যে ট্রাবল শুটের বা এই যে ভিডিওগুলো করি, এখানে কিন্তু মূলত আমরা কিভাবে সলভ করি এইটা ব্রিফ করার পাশাপাশি আপনাদের জানানোর জন্য, আপনারা যাতে শিখতে পারেন যে পিসি ট্রাবল শুট আপনার কোন ওয়েতে করলে ভালো হয় এবং কোনটা সঠিক। তো কোনো প্রবলেম যদি নিয়ে আসে, আমরা সর্বপ্রথম ইন্সপেকশন করি যে ফিজিক্যালি কোনো প্রবলেম দেখা যায় কিনা, বা ভিজিবল কোনো প্রবলেম দেখা যায় কিনা। মাদারবোর্ডে, র্যামে, যে কোনো জায়গায় আছে না যে ফাঙ্গাস পড়ছে, জং ধরছে বা বার্ন হয়ে গেছে, এরকম হয়েছে কি না। আমরা বোর্ডে টোডে কোনো প্রবলেম পাই নাই, কিন্তু যখন ওনার কার্ডটা আমরা খুলছি, হ্যাঁ, ওনার যে গ্রাফিক্স কার্ডটা খুলছি, তখন দেখি যে গ্রাফিক্স কার্ডে যে মেইন যে চিপের যে উপরের যে অংশটা, কাটা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লিকুইড জাতীয় কিছু আপনার পড়ছিল। কারণ দেখতে পাচ্ছেন এটা আপনার লাইক আপনার ভিজা ভিজা মনে হইতেছে, কালারটা আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সাথে সাথে ছবি তুলছে, আমি ছবি তুলে শেয়ার কথা বলছি এরকম। পরে উনি যেটা বলছে যে ভাই আপনার যেটা করার করেন, উনি এই পিসিতে ওয়ারেন্টি ছিল, তো যেখান থেকে পারচেস করে এখানে উনি কয়েকবার নিয়ে গেছে, ওনারা কোনো সমাধান দিতে পারে নাই। ওনারা ওখানে নিয়ে যায়, ওনারা চালাচুলা বলে ভাই ঠিক আছে নিয়ে যান, ঠিক আছে। ওনার প্রবলেম কিন্তু আমি আবারও বলি 3 ঘন্টা প্লাস। এখন আপনি যেখানেই দেন ওইখানে কিন্তু একটা পিসিতে একটা কাজ করলেও আপনাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে টেস্ট করার জন্য। তো উনি বলছেন যে আপনি যেটা করার করেন, আমার পিসিটা ভাই দেখেন কী সমস্যা, হ্যাঁ, আমাকে এটা সলভ করে দেন। তো
তো পরবর্তীতে আমরা হচ্ছে গ্রাফিক্স কার্ডে ব্যাক প্লেটটা খুলি, খোলার পর দেখি হচ্ছে আপনার সার্কিটেও কীরকম ছোপ 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 এবং লিকুইড ড্যামেজে যেরকম মনে হয় আর কি এরকমই আছে। তো এটা আমরা আস্তে করে আলতোভাবে পরিষ্কার করছি, ঠিক আছে, খুব সফটলি পরিষ্কার করছি, বুঝতেই পারতেছেন খুব হাইন্ডি একটা কার্ড, তো যেই জিনিসে যেভাবে যত্ন নিয়ে কাজ করতে হয় খুব সফটলি পরিষ্কার করছি। এবং আরেকটা কাজ করছি যেটা উনি হয়তো রাগের মাথায় বলছে বা মন খারাপ হয়ে বলছে যে আপনি যেটা খুশি করেন, তবে আমরা ওইভাবে কাজটা করছি যাতে ওনার কার্ড আলটিমেটলি যদি দেখি যে ওনার কার্ডের সমস্যা উনি যাতে ওয়ারেন্টিতে ক্লেম করতে পারে, ঠিক আছে। উনি তো বলতে পারে যেটা খুশি করেন, তো আমরা ওইটা ভেবে যে মেইন চিপের যে স্ক্রুটা আছে ওইটা আমরা খুলি নাই, ঠিক আছে, কারণ ওইটা খুলে উনি ওয়ারেন্টি পাবে না, ঠিক আছে। তো ওইটা আমরা হাতেই দিয়ে নিই এবং আমরা পরিষ্কার করছি খুব সাবধান যাতে উনি ফিউচারে হচ্ছে আপনার এটা ওয়ারেন্টিতে ক্লেম করতে পারে, ঠিক আছে। এবং যেখানে হচ্ছে আপনার ওয়ারেন্টি ভয়েডের স্টিকার থাকে, সিরিয়াল থাকে, ওই জায়গাতেও হাত দিয়ে নিয়ে ওটাও সেফলি রেখে দিছি। তো আইসি প্রোফাইল পরিষ্কার করার পর হচ্ছে আমরা আবার একটা ব্যাক প্লেটটা লাগাই দিচ্ছি। একটা কথা বলে রাখি, আপনার মেইন চিপে যে 4টা স্ক্রু আছে এখানে আমরা 3টা স্ক্রুই হচ্ছে একটু লুজ পাইছি। 4 নাম্বারটা তো উপরে দেওয়া হচ্ছে আপনার ভয়েডের স্টিকার দেওয়া, ওটা তো ধরি নাই। বাকি 3টা স্ক্রু আমরা একটু লুজ পাইছি। নর্মালি স্ক্রু কিন্তু একদম ফিক্সড থাকে, মানে একেবারে লুজ ওরকম না, বাট আপনার টাইট দেওয়া গেছে। কিন্তু সচরাচর কিন্তু গ্রাফিক্স কার্ড স্ক্রুগুলো কিন্তু কোনো ফিক্সড টাইট দেওয়া থাকে। তো যাই হোক, ওটা আমরা একটু লুজ পাইছি জানাই রাখতেছি, ওটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। বাকি স্ক্রুগুলো একটু একটু লুজ ছিল, ওটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। আর এর মাঝে একটা কথা বলে রেখে, ওনার যে কুলার আছে না, হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার এই যে সিপু কুলারের হচ্ছে নাট আর কি, 2টা নাট, ঠিক আছে। এই নাট 2টিও আমরা একটু লুজ পাইছি, ঠিক আছে। এই নাট 2টা টাইট দিয়েছি, বাকি 4টা নাট একটু একটু লুজ ছিল, আমরা সবগুলো নাটে হচ্ছে টাইট দিয়ে দিচ্ছি। মোট কথা হচ্ছে একটা জিনিস আগে আপনার ফিজিক্যালিভাবে দেখতে হবে যে সব কিছু প্রপার আছে কিনা। আমরা যখন একটা ট্রাভেল শ্যুট করি, কোথাও যদি দেখি একটা ক্যাবেল উল্টা লাগানো আছে বা একটা ভাঁজ খেয়ে আছে, মানে আউটার যে বিল্ড স্ট্রাকচারটা এটা সব কিছু পারফেক্ট থাকতে হবে। তারপর হচ্ছে আপনি হার্ডওয়্যারে ডায়াগনস্টিক করবেন কোনটা সমস্যা। তো কার্ডটা পরিষ্কার করে ব্যাক প্লেট লাগিয়ে সিপিইউ কুলার নাট টাইট দিয়ে আবার যখন লাগাইলাম, চেক দিলাম, আবারও সেম একই কেস, 2.5 ঘন্টা প্লাস হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো এই কেসটার আমার সবচেয়ে বেশি এপিসিটা সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়েছে, আমি ডেইলি 2টা বেশি কাজ করতে পারতাম না। কারণ আপনি একটা কাজ করলে তো আপনাকে টেস্ট করতে হবে, 2.5-3 ঘন্টা পর প্রবলেম হয়ে যেত। তো 2টা বেশি কাজ তো করা যেত না। আপনার যদি 6টা বাজে যদি কোনো 7টা বাজে যদি কোনো টেস্ট দেন 6টা বাজে, তখন তো আরও 3 ঘন্টা তো সময় পাবেন, আমরা তো বের হয়ে যাই, তাই না। তো 2টা বেশি কাজ করতে পারতাম না। তো যখন দেখলাম হচ্ছে আউটারে সব কিছু দেখে টেকে কার্ড পরিষ্কার করে লাগিয়ে, হ্যাঁ, তারপরে সেম সমস্যা, তখন আমরা পার্ট সাপ্লাই চেঞ্জ করলাম। কারণ এর আগে আমরা একটা প্রবলেম পেয়েছিলাম, সেম কেস, ওটাও হাইন্ডের পিসে ছিল, কার্ড ছিল খুব সম্ভবত 3080, ঠিক আছে, আর 455 একটা কার্ড ছিল। তো ওইখানে দেখতাম যে আমরা হচ্ছে মেশিনটা রান দিলে, মানে লোড দিলে ফাট করে হচ্ছে ডিসপ্লেটা আউট হয়ে যেত। তো পরবর্তীতে আমরা ইনস্ট্যান্ট হচ্ছে অন্য একটা পার্ট সাপ্লাই চেক করছি, পরে দেখলাম যে পার্ট সাপ্লাই প্রবলেম, পরে আমরা নতুন পার্ট সাপ্লাই লাগিয়ে দিয়েছিলাম, পিসে আরামসে চলতেছে, কোনো সমস্যা নাই। তো এটাও আমরা পাওয়ার সাপ্লাই আলাদা লাগাইছি, ঠিক আছে। আর এটা তো হচ্ছে আপনার হাই পাওয়ার ক্যাবেল 850 একটা পাওয়ার সাপ্লাই দিয়ে সেটআপ করে আবার টেস্ট করলাম। টেস্ট করার পরে ওই 3 ঘন্টার মাথায় যেই বন্ধ। তো পরে আমরা যেটা করলাম, এখানে অন্য একটা কার্ড লাগাইছি এপিসিতে অন্য একটা কার্ড লাগাইছি। অন্য একটা কার্ড লাগানোর পরে ওইটা তখন 5080 কার্ড কীভাবে চাইলে আপনি অ্যাভেলেবেল আপনি অ্যারেঞ্জ করে লাগিয়ে দিতে পারবেন। তো আমাদের 36টা আমাদের একটা কার্ড অ্যাভেলেবেল ছিল, ওইটা লাগাইছি। ওইটা দিয়ে আপনার হচ্ছে প্রায় 5-6 ঘন্টা চলছে, আর বেশি হবে আর কি, এবং ফুললি হচ্ছে বেঞ্চমার্ক, জাস্ট নট ফর ইউটিউব, হ্যাঁ, মানে লোডে চলছে আর কি, ঠিক আছে। যদিও এইটার ওয়াটেজ আর 3060 ওয়াটেজ একটা যাই চলছে আর কি। আর এর মাঝে একটা কথা বলে রেখে, আমরা কিন্তু বাকি কাজগুলো করছি, যে র্যাম অ্যালকোহল 2টা র্যাম দিয়ে আমরা ট্রাই করছি, ঠিক আছে, যা যা করার লাগে 2টা র্যাম দিয়ে। অনেক সময় র্যামের ক্ষেত্রে মানে যেটা ইজিলি, হ্যাঁ, 2টা র্যাম 4টা র্যাম আছে, 2টা র্যাম বাদ দিয়ে দিয়েছি, 2টা র্যাম সব করছি, কোনো একই কেস, সেই 3 ঘন্টা পর বন্ধ। পরে আমরা একটা সেটআপ রেডি করলাম, সেটআপ রেডি করলাম ওইখানে আলাদা বাইরে হচ্ছে আপনার ইন্টেল প্ল্যাটফর্ম ছিল এটা, যদিও 30 ইঞ্জিনের বাইরে একটা সেটআপ করে ওইখানে লাগাইছি, একই কেস। আর একটা কথা মাঝখানে বলে রাখি, এরকম যে টেম্পারেচার বেশি হয়, কারণ এইটারে আমি একদম ওই যে আমার এখানে এসি আছে, যদিও এখন দেখতে পাচ্ছেন আমার 2টা এসি, তো একটা হচ্ছে এই বরাবর, একটা এই বরাবর। তো নর্মালি আমি এই পাশেটা চালাই, এটা চালাই না। তো এইটার জন্য আমি এই এসি একদম এইখানে ফিক্সড করে দিছি, একদম হাই স্পিডে দিয়ে দিছি, টার্বোতে দিয়ে দিছি, মানে এখানে বসতে হবে, এত ঠান্ডা টেম্পারেচার। মনে করেন যে এটার আমি 55 মানে 60 তো যাইই নাই, 50-এর মধ্যেই রাখছি আর কি, কোনো সমস্যা মানে এই যে না হয় টেম্পারেচারের কারণে আর কি। তো আউটারে যখন চালাইছি, আউটারেও দেখলাম যে ঠিক আপনার এই 2.5-3 ঘন্টা পরে বন্ধ হয়ে গেল। তো বাইরেও যে সেটআপ বেঞ্চে ইন্টেল প্ল্যাটফর্মে যখন দেখলাম সেম প্রবলেম, তখন এই কার্ড আবার লাগাইছে পিসিতে। লাগানোর পর আমরা হচ্ছে এমএসএ আফটারবার্নারে আসছি। আফটারবার্নার আসার পরে প্রথম হচ্ছে আপনার মেমোরি ক্লক আমি -100 করছি, তারপরে কোর ক্লক -100 করছি, রান দিছি,
সেম প্রবলেম। দেখেন এখন এইটা বড় সমস্যা হয়ে গেছে, আমার যে কোনো কিছু করি আমার তো টেস্ট করতে হয়, 3 ঘন্টা বসে থাকতে হয়, মানে কি যে একটা মুসিবতে পড়ছিলাম। এটা আবার আমি মানে জাস্ট এটা স্টেবল থাকে কিনা এটা আমি মনে করেন 200 পর্যন্ত কমাই দিছে, হ্যাঁ, মেমোরি ক্লক, কোর ক্লক 200 কমাইছে, একই কাহিনী, মানে কোনো সেই 2-3 ঘন্টা পর বন্ধ। তারপরে যেটা করলাম যে কার্ভ এডিটর আছে, ঠিক আছে, কার্ভ এডিটরে যে আমরা এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এই যে 925 যেটা আছে এটাকে আমরা হচ্ছে 2700 আশেপাশে হচ্ছে আমরা এটাকে ফিক্সড করে দিছি, হ্যাঁ। এই এটার আমরা হচ্ছে এই 2700 মেগাহার্টসে, ঠিক আছে, যে আমি দেখাচ্ছি, দেখেন এটার আমরা হচ্ছে 2700 মেগাহার্টসে ফিক্সড করে দিছি। আর এখানে হচ্ছে আপনার ভোল্ট দিছি হচ্ছে আপনার 910, মানে ভোল্টেজটাও কমাই দিছি, টেম্পারেচার যাতে অনেক কম থাকে এবং ভোল্টেজের কারণে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো এইটা কইরাও দেখছি সেম আপনার হচ্ছে 3 ঘন্টা পরে হচ্ছে প্রবলেম আছে। এবং এটা টেম্পারেচার এখন তো হচ্ছে আপনার 54 দেখতে পাচ্ছেন। আমি এসি বন্ধ করে রাখছি, আমি এখন এখানে কথা বলতে পারবো না, আমার খুব ঠান্ডা লাগবে। এটা আমি যখন এসিটা ছাড়া ছিল, এখন বর্তমানে আমার এখানে এসি বন্ধ আছে, এটা 48, 42, 45 মধ্যে রাখছি টেম্পারেচার, মনে করেন এত কম টেম্পারেচার ছিল। একটা 58 কাট মনে করেন যে 45-48 টেম্পারেচার, তো কোনো টেম্পারেচারের মধ্যেই পড়ে না। তো এই যে এইটাও করছি, এই সেম এই কাজটাও করছি, তারপরে হচ্ছে আপনার এই সেম আপনার হচ্ছে 3 ঘন্টা পরে বন্ধ হয়ে যায়। এখন এমএসআই কার্ভ এডিটরে যে 910 ভোল্ট 2700 মেগাহার্টজ প্লাস হচ্ছে মেমোরি ক্লক কিছুটা কমায় দেওয়ার পরেও হচ্ছে আপনার সেম সমস্যা। তো ধরে নিলাম যে জিপিতে সমস্যা, আর হ্যাঁ জিপিতে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, তবে ফাইনাল রেজাল্ট দেওয়ার আগে এটার ইউজারকে আমি আরেকটা টেস্ট করি, ঠিক আছে। কারণ এত তো দিন সময় নিল, এটা বড় সমস্যা কী ছিল, টাইমিং। কারণ আপনি যাই করেন না কেন 3 ঘন্টা প্লাস বসে থাকতে হয়। এখন এরকম যদি হইতো যে মানে 5-10 মিনিট পরেই ইনস্ট্যান্টলি হচ্ছে লোড দিলেই হচ্ছে সাথে সাথে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, তাহলে তো আপনি অনেক কাজ করতে পারতেন বা আমরা করতে পারতাম। এখন আমরা তো কিছু করতে পারি না, ঠিক আছে। তো আমি যেটা করলাম, ইউটিউব রান দিলাম, ঠিক আছে, একদিন সারাদিন ইউটিউব চলবে। সকালবেলা ওয়ার্কশপ খোলার পরে আমরা ধরেন সকাল থেকে বিকাল 5টা প্লাস, হ্যাঁ 6টার মতো হবে আর কি, টানা ইউটিউব চালাইছে, কোনো সমস্যা করে নাই, স্ক্রিন ব্ল্যাক আউট হয় নাই। এখন ইউটিউব যখন চলে তখন কিন্তু ওর মানে জিপি ইউজ হয় 2%, 1%, মানে এই জিপি ইউজ হয় না বললেই চলে। আপনি ধরেন জিপিতে যদি 40-50টা ট্যাবও আপনি খুলে রাখেন, 4K ভিডিও সব চালা দিয়ে রাখেন, জিপিতে 2-3%-এর বেশি ইউজ হয় না। তাহলে এটা মানে বুঝতে পারলেন যে জিপিউটা ইউজের ওপর হচ্ছে প্রবলেমটা ডিপেন্ড করে, ঠিক আছে। যখনই হচ্ছে আপনি বেঞ্চমার্ক রান দেন বা গেম খেলেন, যখন এটা 100%, 80% প্লাস ইউজে চলে যায়, তখনই হচ্ছে প্রবলেম হয়। তো যখন দেখলাম হচ্ছে আপনার ইউটিউবে প্রবলেমটা করে, তখন আমরা এটাতে আমরা 910 ভোল্ট করলাম, এটা আরেকটু কমাই দিয়ে দেখি কী রেজাল্ট দাঁড়ায়। ওইটা ছিল আমার সর্বশেষ টেস্ট আর কি। তখন আমরা যেটা করছি আসেন দেখাই। এখন হচ্ছে পিসিতে নর্মালি কিছু চলতেছে না, জাস্ট হচ্ছে পিসিটা অন আছে। আর নর্মালি যখন পিসিতে কিছু না চলে, এটা নর্মালি 800 ভোল্টের আশেপাশেই থাকে, এই যে এই ভোল্টটা আর কি, ঠিক আছে, মেগার্স কম বেশি হয়। তো এখন হচ্ছে আমরা যে হ্যাভেনটা রান করে দিচ্ছি, এখানে হাই সেটিংস আছে। আর আপনার যখন হচ্ছে যদি হাই এন্ডে কার্ড থাকে, সবসময় আপনার মনিটর যদি 2K নাও থাকে, আপনি হচ্ছে 2K রেজলিউশন সিলেক্ট করে রান করে দেবেন আর ফুল স্ক্রিনটা আনচেক করে দেবেন। এখন এটা কিন্তু আপনার স্টক সেটিং আছে, আমি রিসেট করে দিলাম, দেখেন এটা সম্পূর্ণ স্টক সেটিংয়ে আছে। এটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে আপনার 1045 আছে, আর মেমোরি হচ্ছে 1500, আর এই যেটা হচ্ছে মেগাহার্টজ 2800 প্লাস 2800-র আশেপাশে থাকে। এটা হচ্ছে 55 বা 60-এর মধ্যে থাকে, যেহেতু গ্লাস খোলা আর আমার এসি চলতেছে। তো ফাইনাল টেস্টের কথা যেটা বললাম, আমি হচ্ছে কার্ভ এডিটর থেকে, তো এটা হচ্ছে আপনার 810 ভোল্ট, আমি এটা 2300-র আশেপাশে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্ল্যাট করে দিই। এখন এইটা খেয়াল করেন, 800 ভোল্ট আপনার 2200 ফিক্সড আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে মেমোরি মেগার্স 1500 আছে, এটা আমি হচ্ছে এখান থেকে কমাই দিছি। এটা হচ্ছে আমি এই যে 14,500 রাখছি, 15,000 থাকে, তো এখানে হচ্ছে আমি 14,500, মানে অল্প একটু কমাই দিছি আর কি, এইটাই। আর আফটার বার্নার হচ্ছে এটাই আপনি ম্যাক্সিমাম কমাতে পারবেন। এই যে সেটিংসটা থাকে, তখন আপনি এটা যখন আমি 5-6 ঘন্টা চালাচ্ছি, কোনো রকম ওই ব্ল্যাক স্ক্রিনটা হয় নাই, মানে মেশিনে আপনার 5 ঘন্টা প্লাস চলছে, কোনো সমস্যা হয় নাই আপনার এই সেটিংসে। এখন এই সেটিংসগুলো কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পারফরমেন্স ড্রপ করবে। এটাই স্বাভাবিক, আপনি যখন হচ্ছে মেমোরি ক্লক কমাই দিবেন, বিশেষ করে কোর ক্লক কমাই দেবেন, ভোল্টেজ কমাই দেবেন, তখন তো আপনার পারফরমেন্স কম পাবেনই, ঠিক আছে। এখন এখানে করণীয় কি,
তো একটু আগে আপনার যে সেটিংসটা দেখলেন 800 ভোল্ট 2200 মেগাহার্টজে যখন আমি ফিক্স করে দেওয়ার কোর ক্লক যতটুকু ম্যাক্সিমাম কমানো যায় আফটারবার্নার থেকে, এটা করার পর হচ্ছে আপনার হ্যাভেন 5 ঘন্টার উপরে চলছে, কোনো সমস্যা হয় নাই। মানে আমি 3 ঘন্টার বেশি তো কোনো কিছু চালাইতে পারিনি, অন্য যত সেটিংস করছি, শুধু এই সেটিংসটাতে হচ্ছে আপনার আমি 5 ঘন্টার উপরে চালাইছি। হ্যাভেনটা ক্লোজ হয়েছে আমার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যা যা ছিল, আপনি আফটারবার্নার ছিল, ডেস্কটপ অন্য কোনো অ্যাপ্লিকেশন থাকলে সব রানিং ছিল, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা মেইন প্রবলেম হচ্ছে জিপিউতেই। এটা ভোল্টেজটা যদি বাড়ায় দেই, আমি তো দেখেন এখানে কিন্তু 800 ভোল্ট আছে, এখন এটা আমি তো 925 করছি, মাঝখানে কিন্তু আরও অনেক ভোল্ট বাকি আছে। তো এই টেস্টগুলো করেও দেখতে হইব। এটা আমি ইউজারকে বলে দেবো যে আপনি এই টেস্টগুলো করে দেখবেন এবং পারফরমেন্স দেখবেন। যদি এরকম হয় যে আপনি আনক্লক করে এবং ভোল্টেজটা কমিয়ে, ঠিক আছে, আপনার যে পারফরমেন্স যতটুকু মাইনাস হয়, যে দেখা গেলো আপনি 5% বা 3% বা যতটুকু কম পাচ্ছেন, মোট কথা কোনো পার্সেন্ট যোগ না করলেও আপনি যতটুকু কম পাচ্ছেন আপনি স্যাটিসফাইড, তাহলে আপনি এটা ওয়ারেন্টিতে ক্লেম করার দরকার। আর যদি দেখেন যে না, আমি যে সেটিংসটা দেখাই দিচ্ছি, মানে এখন তো 800 ভোল্টে রাখছি, আপনার 800 ভোল্ট রাখতে হবে তা না, আপনি আস্তে আস্তে বাড়াবেন। এবং এইটা কিন্তু এনভায়রনমেন্ট অনুযায়ী ডিপেন্ড করবে, কারণ আমার এখানে এক ধরনের টেম্পারেচার, তার ওখানে আরেক ধরনের টেম্পারেচার, আর আমি এখানে হচ্ছে প্র্যাকটিক্যালি বেঞ্চমার্ক চালাইছি, উনি হচ্ছে রিয়েল গেম খেলবে বা ওনার কাজ করবে, ঠিক আছে। তো ওনার হচ্ছে যেটা করতে হবে, উনি 800 থেকে শুরু করবে, 800 ভোল্ট দিবে, 2200 মেগাহার্টজ দিবে। তো 820-25 আছে, মেগাহার্টজ একটু একটু করে বাড়াবে, কারণ আপনি যদি আপনার ভোল্ট যদি অনেক কমায় দেন, চাইলে কিন্তু মেগাহার্টজ অনেক দিতে পারবেন না, তখন আপনার এটা আনস্টেবল হয়ে যায়। আমি যদি ধরেন 800 ভোল্ট দিই, মেগাহার্টজ যদি 2600-2700 দিয়ে দিই, তখন কিন্তু এটা অ্যাপ্লাই দিলে মেশিনটা ফ্রিজ হয়ে যায়, আপনার চলবে না। কারণ ভোল্টের সাথে মেগাহার্টজের একটা সম্পর্ক আছে, আপনি মিনিমাম ভোল্টে তো সর্বোচ্চ মেগাহার্টজ পাবেন না, ঠিক আছে। তো ওনার যেটা করতে হবে, 915 দিয়ে তো এটা আমি দেখছি ক্র্যাশ করে, ওনার হচ্ছে ধরেন 850, 860, 70 এইগুলা দিয়ে মেগার যতটুকু বাড়ায় বাড়ায় দেখতে পারে, ঠিক আছে। আর তার আগে আরেকটা যেটা করতে হবে, ওনার নর্মাল যেহেতু 3 ঘন্টা পর বন্ধ হয়, উনি নর্মালি ডিফল্ট মোডে আর কি ওনার যেই কাজগুলো করে ওইটার একটা চার্ট করতে হবে, ওইখানে কত কি পারফরমেন্স আসে, বেঞ্চমার্ক আসে, রেজাল্ট আসে, এবং উনি এই কাজগুলো করার পরে ওনার রেজাল্টটা দেখবে। তো দুইটা রেজাল্ট শিট মিলাতে হবে। যখন যদি দেখা যায় সামান্য মানে গ্যাপটা খুব ন্যারো গ্যাপ, খুব বেশি ওনার লেস হচ্ছে না পারফরমেন্স, দেন আমি রিকমেন্ড করবো আপনি চালান। আর যদি ওনার যার যে ব্যক্তিগত ব্যাপার, উনি যদি প্রবলেম মনে করে আর কি, পারফরমেন্সটা ওনার লস হচ্ছে, তাহলে ডেফিনেটলি উনি ওয়ারেন্টিতে ক্লেম করবে। তবে হ্যাঁ, ওয়ারেন্টিতে ক্লেম করলে যেটা করতে হবে, উনি অলরেডি কয়েকবার নিয়ে গেছে, কোনো সমাধান পায় নাই, আর এবার নিয়ে গেলে আরও পাবেন। ওনার যেটা করতে হবে, ওনার যে হিস্ট্রি, এই যে যা যা করা হয়েছে, এগুলো তো ওনাকে ব্রিফ করবেই, উনি একদম সুন্দরভাবে একটা খাতায় নোট করবে, প্রয়োজনে প্রিন্ট আউট করবে, কথার কথা বলতেছে, নোট করবে, এবং ওনার লাস্টে ওনার ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবং উনি যেখানে এটা ওয়ারেন্টি ক্লেম করবে, ওনাকে অবশ্যই বলবে আপনি এই কার্ডটা যার কাছে পাঠাবেন, মেনলি হচ্ছে যে সাপ্লায়ার আর কি বা ডিস্ট্রিবিউটার যেটাই বলেন, ওনার যে ইঞ্জিনিয়ার চেক করবে, আমাকে অবশ্যই ফোন দিতে বলবেন, আমাকে অবশ্যই ফোন দিতে বলবেন। আপনারা এই জিনিসটা নোট করে রাখেন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের কম্পিউটার সেক্টরে যে সিস্টেমটা চলে আর কি, আপনি যেখান থেকে প্রোডাক্টটা কিনেন, ওয়ারেন্টি কিন্তু তার কাছে ক্লেম করেন, কিন্তু ওই ভদ্রলোক কিন্তু আবার আরেকজনের কাছে ওয়ারেন্টিতে পাঠায়। মানে মোট কথা বিক্রয় কর্মী থাকে যে একটা মধ্যস্থতাকারী। আমি কিনলাম, ঠিক আছে, আমি বায়ার, আমি কিনে যেখান থেকে কিনছি তার কাছে দিচ্ছি, সে আবার আরেকজনের কাছে দিচ্ছে সাপ্লায়ার, এটা মধ্যস্থ। অনেক সময় যেটা হয় কি জানেন, 2-3টা হাত অদল বদল হয়, মানে এক ডিলার থেকে আরেক ডিলার কিনে, আরেক ডিলার থেকে আরেকজন কিনে, 2-3টা হাত হয়ে অনেক সময় ইন্ডিভিজুয়ালের কাছে আসে। ধরেন আমি একজনের কাছ থেকে কিনছি, দোকানদার, এই দোকানদার কাছে আরেক দোকানদারের কাছে, আরেক দোকানদার কাছে মেন সাপ্লাই কাছে, এরকমও হয়, হইতেই পারে যে এই দোকানদারের কাছে না, উনি সাপ্লাইয়ের কাছেও নাই, উনি আরেক দোকানদার থেকে কিনে আপনাকে প্রোডাক্টটা দিল, আর ওই দোকানদার তো হচ্ছে সাপ্লাই থেকে কিনছিল, তো এরকমও হয়ে যায়। তো যখন আপনার পিকুলার প্রবলেম থাকে, আপনি অবশ্যই নোট করে দেবেন। কেন বলছে জানেন, কারণ আপনি তার এই প্রবলেম এই শোনা টোনা বললেন না ভাই, এত কিছু আপনি কিন্তু তার লিখিত কিছু কাগজ দেন নাই, সে কিন্তু আপনার এই রচনায় লিখে দিবে না, ঠিক আছে। সে বলবে 2-3 ঘন্টা চলার পরেই সমস্যা হয়ে যায়, লিখে দিল। কিন্তু ইঞ্জিনিয়ার যখন পাইলো, সে তো ওইভাবে দেখা ই করলো, কী টেস্ট করলো না করলো, ওই যে একটা গুরুত্ব বহন করে ওটা করবেন। আর যখন আপনি ধরেন এই জিনিসটা একটা প্যারাগ্রাফ লিখে দিবেন, এবং অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার সাথে ইঞ্জিনিয়ার কথা বলবে, কথা বললে আপনি তাকে ওইভাবে বলবেন যে ভাই আমি এই সেটিংগুলো করছি, আপনাকে এইভাবে চালাতে হবে, আমি হ্যাভেন হাই সেটিংসে চালাইছি, আমি এই গেম খেলি, আমি এই ভোল্টেজ রাখছি, এভাবে বলতে হবে। কারণ এটা কাজের সাথে সম্পর্ক, এটা যদি সে নর্মালি কাজ করে, সেটা তো সারাদিনেও প্রবলেম পাবে না, তাই না? আপনি যদি তারা বলেন 2-3 ঘন্টা সমস্যা লিখে দিলেন, আর ওই ভদ্রলোক নিয়ে টেস্ট করলে ইউটিউবে রান করে দিল, সারাদিন চললো, সে তো বলবো আরে 2-3 ঘন্টা, আমি তো 5 ঘন্টা চালাচ্ছি। বাট আপনি তো ওইভাবে স্পেসিফাইড করে দিতে হবে আপনাকে,
তো কাজেই যাদের যেই কোনো পার্টসে পিকুলিয়ার প্রবলেম থাকে, পিকুলিয়ার প্রবলেম মানে হচ্ছে ভৌতিক বা আনসার্টেন বিভিন্ন প্রবলেম থাকে, হঠাৎ হঠাৎ রেজিস্টার, হঠাৎ হঠাৎ ব্লু স্কিন, এই যে তো প্রবলেম থাকে, আপনারা যে কাজটা করবেন আপনার প্রোডাক্টের সাথে আপনি ছোটো টোকেনে যদি ছোটোখাটো প্রবলেম হয় বা বুঝাইতে সুবিধা হয় অল্প করে হলেও লিখে আপনি হচ্ছে এক জায়গায় ট্যাগ করে দেবেন, কস্টিপ দিয়ে লাগিয়ে দেবেন। আর কস্টিপ দিয়ে লাগালে অবশ্যই এমন জায়গায় লাগাবেন যেটা আবার ওয়ারেন্টি ভয়েড না হয়, কোনো স্টিকার যেটা না লাগে, সুন্দরভাবে নোট করে দেবেন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনি বলবেন যে ইঞ্জিনিয়ারকে বলবেন বা যে ভদ্রলোক চেক করবে আপনাকে যাতে নক দেয়, ফোনে কথা বলে, এরকম আমরা যখন একসময় ওয়ারেন্টি দেখছি, ঠিক আছে, আমরা এই কাজগুলো করছি, বা ইঞ্জিনিয়ার আমাদের কাছ থেকে নাম্বার চাইতো, তো তখন দেখতাম যে কমিউনিকেশনের গ্যাপের কারণে অনেক সময় আমাদের মানে ইন্ড অফ দ্য ডে যে রিয়েল ইউজার সে আপনার হচ্ছে সাপোর্টটা কম পায় আমাদের কমিউনিকেশন গ্যাপের কারণে। তো যাদের হচ্ছে হাইন্ডে কার্ড থেকে নর্মালি 50, 80, 59 এই বিষয়গুলো কমন, যে কার্ভ সেটিংস থেকে ভোল্টেজটা কমায় দেয়, তবে নর্মালি 920 ভোল্ট বা 900 ভোল্টের আশেপাশে 2600-2700 মেগা স্মুথলি চলার কথা, বাট এটা চলতেছে না, ঠিক আছে, সমস্যা। তবে এইটার বড় সমস্যা হয়েছে কি 3 ঘন্টা প্লাস যাই হচ্ছে প্রবলেমটা হয়। যদি ধরেন এটা 5-10 মিনিট পরে হইতো তাহলে আমরা আস্তে আস্তে অনেক বাড়াইতাম, ঠিক আছে। তো এটা ইউজার নিজেই করতে পারবো, সমস্যা নেই, আমরা ওনাকে দেখাই দিব কীভাবে যে কার্ভটা ফ্ল্যাট করতে হয়, ঠিক আছে। তো ওনাকে দেখা দিলে উনি বাসায় নিয়ে করতে পারবে, কারণ আমার এখানে টেস্ট করলে ওনার ওখানে যে আবার সেই ওনার মতো করে টেস্ট করতে হবে, কারণ এখানে টেম্পারেচার ওনার টেম্পারেচার এক থাকবে না, এখানে গ্লাস ছাড়া চলতেছে, উনি গ্লাস লাগায় টাগায় চালাবে, ঠিক আছে। আর হাইন্ডের এই বিল্ডে তার একটা মারাত্মক ফিজিক্যালি ভুল ছিল, সেটা হচ্ছে ওনার এত হেভি একটা কার্ড উনি হচ্ছে করে জিপিইউ গার্ড ছাড়া ব্যবহার করতেছিল। আর মজার ব্যাপার কি জানেন, ওনার ক্যাসিংয়ে হচ্ছে বিল্ট ইন একটা হচ্ছে জিপিইউ গার্ডার দেওয়া আছে, এই যে দেখেন এই যে জিপিইউ গার্ডারটা ওনার ক্যাসিংয়ে বিল্ট ইন দেওয়া আছে, কিন্তু আমরা যখন এটা কার্ডটা খুলছি বা দেখতেছি তখন এইটা না, এখানে আপনার কোনো এটার সাথে কার্ডের সাথে কোনো লাগানো ছিল, এটা জাস্ট ওই দিকে আপনার ক্যাচিংয়ের ওই পাশটাতে এরকম বাঁকানো ছিল। মানে মোট কথা এটা যে একটা জিপিইউ গার্ডার, এটা যে একটা সাপোর্টিংয়ের বিষয় আছে, এই যে ভদ্রলোক এটা সিমলিং করতেছিল সে ওটাকে ওরকম প্রাধান্য দেয় না বা বুঝতে পারে নাই, ঠিক আছে, এটা নর্মাল ওইভাবে ফালায় রাখছিল আর কি ওইদিকে বাঁকা করে। পরে আমরা হচ্ছে এটার অ্যালাইনমেন্ট ঠিক করে এখান থেকে এটার অ্যালাইনমেন্ট মিলিয়ে দিয়ে পিছন থেকে এটা টাইট করে দিয়েছি। এখন আর ওনার এটা জিপিইউ গার্ডার দরকার নেই, এটা হচ্ছে এরকম ফিক্সডভাবে আছে। তো যাদের হচ্ছে আপনি এরকম হেভি কার্ড থাকবে তারা অবশ্যই কিন্তু এখানে জিপিইউ গার্ডার ব্যবহার করবেন। যদি আপনার ক্যাসিংয়ে বিল্ট ইন থাকে তাহলে ভালো, আর ক্যাসিংয়ে বিল্ট ইন না থাকলে আপনি অবশ্যই এখানে গার্ডার ব্যবহার করবেন। উইদাউট গার্ডার আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছেন, তো গ্রাফিক্স কার্ডের হেলথ আপনি নষ্ট করতেছেন, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই যে ওনার যে 4টা র্যাম 16 জিবি করে 64 মেগাহার্টজ, এই র্যামগুলো 6000 মেগাহার্টজে, বাট চলতেছিল হচ্ছে আপনার 3600 মেগাহার্টজে। পরবর্তীতে আমরা হচ্ছে বায়োস সেটিংস করে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার 5200 মেগাহার্টজে চলবে, বাট উনি চালাচ্ছিল হচ্ছে 3600 মেগাহার্টজে। আর একটা মাথায় রাখবেন, আপনার যদি এরকম 64 জিবি বা আরও উপরে ক্যাপাসিটি থাকে তাহলে আপনি যদি 4টা র্যাম চালান তাহলে আপনি নর্মালি 5200 মেগাহার্টজে চালাতে পারবেন, 6000 মেগাহার্টজে চলবে না বা আনস্টেবল থাকে। তো আপনি যদি হায়ার ক্যাপাসিটিতে মেগাহার্টজ বেশি চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে 2টা স্টিক নিয়ে প্ল্যান করতে হবে। বা এখন তো রেজাল্ট তো জানলেনই আর কি। তো এই ছিল আছে কেস স্টাডি। তো এর পাশাপাশি আরও বেশ কিছু কেস স্টাডি চলতেছে, আর একটা কেস ওইখানে আছে, ওইটার হচ্ছে ওনার প্রবলেম ভ্যালোরেন্ট খেললে 10 মিনিট পরে হচ্ছে বন্ধ হয়ে যায়। তো এর মাঝে গতকালকে আরেকটা কেস সলভ করলাম, সেটা ছিল শুনলে হাসবেন আর কি। ওনার কনফিগার হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড আছে প্যালাডিনের RX 580 12400 প্রসেসর আর MSI 760 একটা মাদারবোর্ড, ডিসপ্লে আসে না, নিয়ে আসছে। তো আমরা হচ্ছে ডিসপ্লে আসে না চালু করলাম, ডিসপ্লে নাই, পরে গ্রাফিক্স কার্ডটা খুললাম দেখলাম ডিসপ্লে চলে আসে, ডিসপ্লে চলে আসে। তো ভাবলাম যে গ্রাফিক্স কার্ডের সমস্যা, এই গ্রাফিক্স কার্ড অন্য পিসিতে লাগাইছি, ওকে কোনো সমস্যা নেই, চলতেছে। আবার ওনার পিসিতে অন্য একটা গ্রাফিক্স কার্ড লাগাইছি, তা তো চলতেছে। মোট কথা মানে ওনার গ্রাফিক্স কার্ড ওনার পিসিতে একসাথে চলে না, শুনতে অবাক মনে হয়, হ্যাঁ এটাই বাস্তবতা, চলে না, কোনোভাবেই ডিসপ্লে আসে না। এটা অনেকবার উনি নিয়ে গেছে, এটারও সার্ভিস সেন্টার। মানে আমার কাছে যেসব মানে পিকুলিয়ার টাইপের পিসিগুলো আসে যেগুলো ওয়ারেন্টি থাকে, এইগুলো মেন মানে যেখান থেকে পারচেস করে ওইখানে 3-4 বার যায়, তারপরে যখন সলিউশন না পায় তখন হচ্ছে আর কি আসা। যাদের ওয়ারেন্টি নাই তারা তো সরাসরি আমার কাছে চলে আসেই, বাট স্বাভাবিক ব্যাপার, আমিও তো বলি আপনার যদি কোনো পিসিতে ওয়ারেন্টি থাকে বাই ডিফল্ট আপনি সেখানেই আগে যাবেন, তাই না। তো যাই হোক উনিও কোনো এরকম 3-4 বার কাছে কোনো সমাধান পায় নাই। পরে দেখলাম যে ভাই আপনার তো কার্ডে দিলে ম্যাচ করতে, কার্ড খুলে একটা চালানো যায়, বলো ভাই কার্ড। পরে দেখলাম যে কার্ডে হচ্ছে ওটা ফাঙ্গাস পড়ছে, কার্ডের লাইনে টাইনে কতগুলো ফাঙ্গাস টাঙ্গাস পড়ছে, কার্ডে ওয়ারেন্টি আছে, ক্লেম করতে পারবে না। তো জিজ্ঞেস করে আপনার রুমে হিউমিডিটি আছে, হ্যাঁ আমার রুমটা সাথে, এই যে দেখছেন পরিবেশগত কারণে কিন্তু পিসিটা প্রবলেম হয়েছে। যেমন এই কার্ডটা, এটা এখন এটা মানে ওই লিকুইডিটা কোত্থেকে আসলো, লিকুইডটা এটা তো আমি জানি না, ভিতরে ছোপ দাগ এটাও করতে আমি তো জানি না, বাট ফিজিক্যালি তো ছিল। তো তারপরে হচ্ছে উনি বললাম, ওনার পরামর্শ দিয়েছি যে উনি হচ্ছে কার্ড ছাড়া চালান। তবে উনি আবার কার্ডটা আর এক জায়গায় নিয়ে গেছিলো, যারা ভালো কার্ড করে কার্ড
স্পেসিফিকলি জিপিইউ রিপেয়ার, তারাও বলছে যে ভাই এটা আপনার যে কার্ডের কন্ডিশন এটা কাজ করতে গেলে হিতে বিপরীত হতে পারে, আপনি সবচেয়ে ভালো হয় আপনি এই কার্ড এপিসিতে চালানোর দরকার নাই। ঠিক আছে, তো ওটা কোনোভাবে আর চালানো, যে বলবেন যে বায়োস আপডেট এটা সেটা এগুলো সব করা শেষ পায়, বুঝেন না কেন কোনো কাজ হয় না। পরবর্তীতে উনি হচ্ছে আপনার ডিপকুলের কম্প্যাক্ট মাইক্রোডেটা সেটা ক্যাসিং, এটা ফুটেজ দিতে পারি, এত সুন্দর একটা ক্যাসিং চেঞ্জ করে নিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, নিয়ে গেছিলো, পরে সমস্যা নেই। এর আগে আরও কতগুলো কাজ করছি, এগুলো ট্রাভেল শুটের ভিডিও দিতে পারি না, এইটা হলো সবচেয়ে বড় দোষ। 4-5 দিন যাবত এটা যেই জ্বালানটা জ্বালাইছে মানে মানে বলার মতো না। তো যাই হোক, এই ছিল আজকের কেস স্টাডি ভিডিওটা। আর হারাই জানে আসি, কাজ চলতেছে, বলছেন দোয়া করেন, কাজের অনেক প্রেশার আছে। ঠিক আছে, তো আপনাদের যদি পিসি বিল্ডের কোনো প্রবলেম থাকে ট্রাভেল শুটে নিয়ে আসবেন। যদি প্রিমিয়াম আপনার হচ্ছে সার্ভিস চান অবশ্যই নিয়ে আসবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু আরও বেশ কিছু কাজ করি, আমরা তো ওইভাবে আর কি বলি না আর কি, বা ওরকম সময় নেই। আমরা কিন্তু অনেকেই আছে দেখা যায় আলাদা পার্টস নিয়ে আসে, আমরা দেখে দিয়ে অ্যাসেম্বলিং করে নিতে পারে। তো অনেকে দেখা যায় আগে সার্ভিসটা কোথা থেকে করাবে, বা প্রফেশনালি আপনাকে ক্যাবেল ম্যানেজ করে সঠিকভাবে গাইড করে জিনিসগুলো অ্যাসেম্বলিং করে দিতে পারবে কিনা, এরকম সুনির্দিষ্ট জায়গা ছিল না। এখন আপনারা চাইলে আমাদের এখানে নিয়ে আসতে পারেন, প্রফেশনালভাবে হচ্ছে আপনার ক্যাবেল ম্যানেজ করে সঠিক অ্যাসেম্বলিং যেটাকে বলতে পারেন আর কি প্রফেশনালি, ওইভাবে আমি অ্যাসেম্বলিং করে দিই। ইতিমধ্যে অনেকেরই দিছি, সবাই হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের যদি কারো কোনো কম্পোনেন্ট থাকে যে বিভিন্ন জায়গা থেকে আপনি পার্টস কালেক্ট করছেন বা বাইরে থেকে নিয়ে আসছেন, আমাদের এখান থেকে আপনি অ্যাসেম্বলিং করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো পিসি রিলেটেড যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি ওয়ার্কিং টাইমের মধ্যে নক দিলে ভালো। অনেকে দেখা যায় ওয়ার্কিং টাইমের বাইরেও নক দেয়, দিতে পারেন, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলেন, বাট আমরা রিপ্লাইগুলো মূলত ওয়ার্কিং টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফিজ।